আপনি কেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাইছেন? শিক্ষকতার সঙ্গে অন্যান্য পেশার কি পার্থক্য রয়েছে? আপনার তো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তা সত্ত্বেও আপনি কেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাইছেন? শেষ কবে আপনি প্রাথমিক বিদ্যালয়ে গেছেন? আপনি যখন প্র্যাকটিস টিচিং করতে গিয়েছিলেন, সেখান থেকে সেরা কোন স্মৃতিটি নিয়ে বাড়ি এসেছেন? এই 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব। যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ হতে চলেছে। তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে আমরা সরাসরি প্রবেশ করি আজকের প্রশ্ন উত্তর পর্বে। আজকের প্রথম প্রশ্ন, আপনি কেন এই পেশাতে যোগ দিতে চাইছেন? তার উত্তরে আমরা কি বলতে পারি? অনেক কারণ রয়েছে, সেখান থেকে 2-3টে কারণকে আমরা তুলে ধরব। প্রথমেই হচ্ছে সম্মানজনক পেশা। আমরা যখন যে পেশাতে যোগদান করতে যাই না কেন, তার পিছনে কতটা সম্মান আছে সেটা সবার আগে দেখে নিই। এখন একজন শিক্ষক বা শিক্ষিকা, তিনি কিন্তু সমাজে যথেষ্ট সম্মানের অধিকারী হন। এটি এমন এক পেশা যেখানে কিন্তু প্রচুর সম্মান পাওয়া যায়। তাই আমি যদি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা হতে পারি, তাহলে আমি একটি সম্মানজনক পেশার অধিকারী হব। তাই আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছি। এটা বলতে পারেন। দ্বিতীয় কোন কারণ রয়েছে? আমরা যখন যেখানে পরিশ্রম করি, সেই পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক পাই। এখন এখানেও পরিশ্রম করব, তার পরিবর্তে পারিশ্রমিক পাব। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা, তিনি যা পারিশ্রমিক বা বেতন পান, সেটা কিন্তু একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য যথেষ্ট। কাজেই আমি যদি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে পারি, তাহলে একটি উত্তম বেতনের কাজ কিন্তু পাব, যেটাকে দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতে চাইব। তৃতীয়ত, আমরা যখন যে পেশায় যাই, তখন সেই পেশার স্থায়িত্ব নিয়ে বিচার করি। এখন এই পেশাতে যদি আমি আসতে পারি, তাহলে আমি এমন একটি কর্মের সঙ্গে যুক্ত হব যে কর্মের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। এখন আপনাদের মনে হচ্ছে যে শুধুমাত্র প্রথম এই যে সম্মানজনক পেশা, এই কথাটি বলা যেতে পারে, পরবর্তী কথাগুলি বলা ঠিক হবে না। আপনার যদি তাই মনে হয়, তাহলে শুধুমাত্র প্রথমটাই বলবেন যে আপনি কেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান, যে আমি একটি সম্মানজনক পেশা অন্বেষণ করে বেড়াচ্ছি। আমার মনে হয় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা হতে পারলে আমি সেই সম্মানজনক পেশার অধিকারী হব। শুধুমাত্র এটুকুই বলতে পারেন। কিন্তু পরবর্তী যে উত্তর দুটো দিয়েছি, যে এখানে আমি যে বেতন পাবো সেই বেতনটি যথেষ্ট, এটাও কিন্তু বলা যেতে পারে। কারণ এখানে আপনি কেন শিক্ষক হতে চাইছেন সেটা জানতে চাওয়া হয়েছে। এবং আমরা যখন কোনো একটি কাজকে বেছে নিই, অবশ্যই সেই কাজের পিছনে যে পারিশ্রমিক রয়েছে সেটিকে কিন্তু দেখি। এবং তৃতীয়ত, আমি যে কাজের সঙ্গে যুক্ত হতে চাইছি সেই কাজের ভবিষ্যৎ কী, আমরা কিন্তু সেটাও দেখি। কাজেই 3টে উত্তরই কিন্তু বাস্তবমুখী। শুধুমাত্র প্রথমটি বলা যাবে, বাকি দুটি বলা যাবে না, এমনটা কিন্তু নয়। তবে আপনার যদি মনে হয় যে শুধুমাত্র প্রথমটাই বলবো, বাকিগুলো বলবো না, সেটা আপনার ইচ্ছা, নাও বলতে পারেন। আসুন আজকের পরবর্তী প্রশ্ন এবং তার উত্তর দেখে নিই। পরবর্তী প্রশ্ন, শিক্ষকতার সঙ্গে অন্যান্য পেশার কি তফাৎ রয়েছে? একটু আলোচনা করে নিই, তারপর উত্তরটিকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। দেখুন, একজন ডাক্তার, তিনি কিন্তু একজন শিক্ষক তৈরি করতে পারেন না। একজন ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু একজন শিক্ষক তৈরি করতে পারেন না। একজন যিনি রাস্তা তৈরি করছেন, তিনি কিন্তু একজন শিক্ষক তৈরি করতে পারেন না। একজন মানুষ যিনি দেশ চালাচ্ছেন, যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একজন শিক্ষক তৈরি করতে পারেন না। কিন্তু একজন শিক্ষক, তিনি কিন্তু সব কিছু তৈরি করতে পারেন। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু কোনো একজনের ছাত্র। যে ডাক্তার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা ভারতের শ্রেষ্ঠ ডাক্তার, তিনিও কিন্তু কোনো একজন মানুষের ছাত্র, কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার ছাত্র। তাহলে এটাই হচ্ছে অন্যান্য পেশা এবং শিক্ষকতার মধ্যে পার্থক্য, যে আপনি শিক্ষকতা পেশার সঙ্গে অন্যান্য সকল পেশার মানুষজনকে তৈরি করতে পারবেন, কিন্তু অন্যান্য সকল পেশার মানুষজন কিন্তু শিক্ষক তৈরি করতে পারবে না। তারপর দেখুন, আমি গান জানি, আমি নাচ জানি, আমি ছবি আঁকতে জানি, আমি বাদ্যযন্ত্র বাজাতে জানি, আমি ভালো পড়াশোনা করতে জানি, আমি ভালো খেলা করতে জানি, আমার যা কিছু গুণ রয়েছে
সারা জীবনের যে অর্জিত অভিজ্ঞতা, সেই সকল অভিজ্ঞতাগুলি কিন্তু একমাত্র এই শিক্ষকতা পেশাতেই কাজে লাগানো যেতে পারে। কারণ আমরা বিদ্যালয়ে গিয়ে ছেলেমেয়েদেরকে গান শেখাই, নাচ শেখাই, পড়াশোনা শেখাই, ছবি আঁকা শেখাই, বাদ্যযন্ত্র বাজানো শেখাই, কী করে সমাজে চলতে হয় সেগুলিকে শেখাই, আরও অনেক 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 জিনিস যেগুলো আমরা সারা জীবন ধরে যে অভিজ্ঞতাগুলিকে অর্জন করেছি সেই সকল অভিজ্ঞতাগুলিকে কিন্তু এই পেশাতে কাজে লাগাতে পারি। কিন্তু দেখুন, একজন ডাক্তার তিনি ভালো গান জানেন, তিনি কিন্তু তার পেশেন্ট দেখার সময় সেই গানটাকে কোনো কাজে লাগাতে পারছেন না। একজন সৈনিক যিনি আমাদের দেশকে রক্ষা করছেন তিনি খুব ভালো নাচ জানেন, তাহলে তার যে কাজ যে আমাদের দেশকে রক্ষা করা, সেখানে কিন্তু তার সেই নাচের যে গুণটি রয়েছে সেটি কোনো কাজে লাগছে না। কিন্তু একজন শিক্ষক তিনি যা কিছু জানেন, গান জানেন, নাচ জানেন, ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আরও অনেক অনেক গুণ তার মধ্যে যা কিছু রয়েছে, সেই সকল গুণগুলিকে তিনি কিন্তু বিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য কাজে লাগাতে পারেন। তাহলে এই দুটো পার্থক্য বলে দিলাম একজন শিক্ষক এবং অন্যান্য একটি পেশার মানুষের সঙ্গে। আশা করি এই দুটো উত্তর দিয়েই কাজ চলে যাবে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর সংক্ষেপে কি বলতে পারবো, যে একজন শিক্ষক তিনি কিন্তু অন্যান্য পেশার মানুষদেরকে তৈরি করতে পারেন, কিন্তু অন্যান্য পেশার মানুষেরা কিন্তু শিক্ষক তৈরি করতে পারেন না। এটিই হচ্ছে শিক্ষকতা এবং অন্যান্য পেশার মধ্যেকার পার্থক্য। একজন শিক্ষক তার সারা জীবনের অর্জিত সমস্ত অভিজ্ঞতাগুলি তার পেশাতে কাজে লাগাতে পারবেন, কিন্তু অন্য পেশার মানুষ তার সারা জীবনের অর্জিত অভিজ্ঞতাগুলিকে সেই পেশাতে কাজে নাও লাগাতে পারেন, সেই স্কোপ নাও পেতে পারেন। আজকের 3 নম্বর প্রশ্ন, আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি এই চাকরিতে কেন এসেছেন? তার উত্তর হচ্ছে, আমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে বলেই আমি এই চাকরিতে এসেছি। যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা না থাকতো তাহলে আমি অন্য কোনো পেশা খুঁজে নিতাম। কারণ শিক্ষকতা একটি মহান পেশা, সেখানে আসতে গেলে সত্যি করেই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং অনেক বিষয়ের অভিজ্ঞতা প্রয়োজন হয়। তাই আমার মনে হয় যে আমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আমাকে এই পেশায় আরও সাবলীল করে তুলবে, আমাকে আরও এই পেশার যোগ্য করে তুলছে। সেখানে আমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এই পেশায় আসতে কোনো রকম বাধা সৃষ্টি করছে না। কারণ একজন শিক্ষক বা শিক্ষিকার যত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা হবে তিনি তার ফিল্ডে আরও অনেক বেশি ভালো কাজ করতে পারবেন। তাই আমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আমাকে বাধা প্রদান করছে না, সে আমাকে আরও সাপোর্ট করছে একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা হয়ে ওঠার পিছনে। আসুন আমরা আজকে 4 নম্বর প্রশ্ন দেখে নিই। শেষ কবে প্রাথমিক বিদ্যালয়ে আপনি গেছেন? এখন দেখুন, প্রত্যেকটা প্রশ্নের পিছনে যে খুব গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য উত্তরগুলিকে খুঁজে বের করতে হবে এমন কিছু নয়। কিছু প্রশ্নের উত্তর স্বাভাবিকও হতে পারে। তাহলে আমরা এই সময় বলতে পারি যে আমি শেষ যখন প্র্যাকটিস টিচিং করতে গেছিলাম তখন প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। আপনি যদি চান এরপরেও বলতে পারেন যে আমি যখন ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার বিশেষ কিছু বই সম্বন্ধে জানার প্রয়োজন ছিল, সেই বইয়ের বিষয়ে জানতে আমি কিছুদিন আগে আমার পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে একবার গেছিলাম। এরম হতে পারে যে আমার পাড়ার প্রাথমিক বিদ্যালয় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং আমি সেখানে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এরম হতে পারে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন যে স্পোর্টস হয় সেই স্পোর্টস চলছিল এবং আমি সেখানে সেই স্পোর্টস দেখতে গিয়েছিলাম। এরকম আপনি শেষ কবে প্রাথমিক বিদ্যালয়ে গেছেন সেটা জানিয়ে দিন। তবে এমনটা বলবেন না যে আমি সেই প্রাইমারি স্কুল ছাড়ার পর থেকে আর কোনো দিন যাইনি। তাহলে এটাই বোঝাবে যে প্রাথমিক বিদ্যালয়ের প্রতি আপনার কোনো টান নেই, আপনার কোনো আকর্ষণ নেই। এই প্রশ্নের মধ্যে দিয়ে জানতে চাওয়া হয়েছে যে আপনি প্রাথমিক বিদ্যালয়টিকে কতটা ভালোবাসেন, সেখানকার একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য আপনি মানসিকভাবে কতটা প্রস্তুত হয়েছেন। এখন আপনার যদি স্বপ্ন হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, তাহলে কিছুদিনের মধ্যেই আপনি প্রাথমিক বিদ্যালয়ে কোনো না কোনো কারণে গেছেন, এটিকে বলাই ভালো। যদি বলা হয় যে আজ থেকে 25 বছর আগে যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম তখন শেষবারের জন্য প্রাথমিক বিদ্যালয়ে গেছি, তাহলে এই প্রশ্নের উত্তর থেকে কিন্তু আপনার সেই স্বপ্নটা বেরিয়ে আসে না যে আপনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য কতটা নিজেকে প্রস্তুত করছেন, সেই বিষয়টাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি না। তাই আমরা রিসেন্ট কিছু একটা ঘটনা বলে দিতে পারি যে এই ঘটনার জন্য আমি এই দিনকে প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। আজকের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন,
প্র্যাকটিস টিচিংয়ের সেরা স্মৃতি কী? এখন দেখুন, যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা সকলেই কিন্তু প্র্যাকটিস টিচিং করেছেন এবং সকলের কাছে কিন্তু একটি মিষ্টি স্মৃতি রয়েছে। সেই স্মৃতিচারণটাই করতে পারেন, আলাদা করে কোনো উত্তর খুঁজে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্র্যাকটিস টিচিংয়ের সেরা স্মৃতি কী বলতে পারি? না, আমি যেদিন প্রথম বিদ্যালয়ে গিয়ে প্রথম শ্রেণীতে ঢুকে সেখানে ক্লাস নিয়েছিলাম, সেটাই আমার কাছে শ্রেষ্ঠ স্মৃতি হয়ে আছে। আমি কি বলতে পারি? আমি যেদিন সেখান থেকে বিদায় নিয়েছিলাম, সেই বিদায় বেলায় শিশুদেরকে বিদায় জানাতে গিয়ে আমার চোখে জল চলে এসেছিল। এটি আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। এই রকম আপনি আপনার মতো করে সেই স্মৃতিকে তুলে ধরতে পারেন, যে স্মৃতি আপনার শেষ প্র্যাকটিস টিচিংয়ের সঙ্গে জড়িত। এখানে শুধুমাত্র উত্তর খোঁজার জন্য বলার প্রয়োজন নেই, এখানে আপনি আপনার আবেগটিকে একটু দেখানোর চেষ্টা করুন, যে ছাত্রছাত্রীদের সঙ্গে এই কটা দিন মিশে এখন বর্তমানে আপনি কতটা পরিমাণে চাইছেন যে আবার তাদের কাছে ফিরে যেতে। আপনি কতটা অভ্যাস করছেন, কতটা কষ্ট করছেন, কতটা নিজেকে তৈরি করছেন যাতে পুনরায় সেই প্র্যাকটিস টিচিংয়ের দিনগুলিকে আপনি আবার পেতে পারেন, আপনি আবার একজন প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক হয়ে যেতে পারেন। সেই সংক্রান্ত কিছু স্মৃতি এখানে তুলে ধরলেই আমার মনে হয় এই প্রশ্নের উত্তর যথাযথ হবে। তাহলে আজকের 5টি প্রশ্ন এবং তার উত্তর কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি বিশেষ কথা, আজকের যে প্রশ্নের উত্তর দিলাম সেই প্রশ্নগুলি করেছে আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু সৌরভ ব্যানার্জি। সৌরভকে নন্দী একাডেমির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।